শেখ হাসিনা সরকার থাকবেন কি থাকবেন না এটাই সবাই চিন্তা করছে। আমি মনে করি যে শেখ হাসিনা সরকারের থাকার সম্ভাবনা অত্যন্ত কম এবং আমি তাকে 3 মাসও সময় দিব না এই মুহূর্তে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করলো কিছুক্ষণ আগে। 3-4 দিন আগে যখন এই আওয়াজটা তোলা হয়েছিল 14 দলীয় জোটের একটা মিটিং এ, তখন অনেকে এটাকে এক ধরনের মনোযোগের ডাইভারশন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছে। ইদানিং আমরা সবকিছুই ওভাবেই দেখার চেষ্টা করি যে সরকার সবকিছু কন্ট্রোলে আছে এবং সে তার ইচ্ছা মতো করছে। তখন এটা ভিডিও করেছিলাম এবং আমি প্রেডিক্ট করেছিলাম যে জামায়াত আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং সেটা এখন হলো। এর মাধ্যমে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনারা শুরুতে যে ভিডিওর অংশ বেশি দেখে শুরু করেছিলাম, আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে। বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। সেটাতে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। জাহিদ টাকি এবং গোলাম মাওলানা সাহেব কী বলেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে। ভিডিওটি স্কিপ না করে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখে আসি। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করলো কিছুক্ষণ আগে। 3-4 দিন আগে যখন এই আওয়াজটা তোলা হয়েছিল 14 দলীয় জোটের একটা মিটিং এ, তখন অনেকে এটাকে এক ধরনের মনোযোগের ডাইভারশন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছে। ইদানিং আমরা সবকিছুই ওভাবেই দেখার চেষ্টা করি যে সরকার সবকিছু কন্ট্রোলে আছে এবং সে তার ইচ্ছা মতো করছে। তখন এটা ভিডিও করেছিলাম এবং আমি প্রেডিক্ট করেছিলাম যে জামায়াত আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং সেটা এখন হলো। এর মাধ্যমে এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছে সরকার, ছড়রাগুলির মতো এভাবেও বলা যায়, যেটা এখন প্রচুর ছড়রাগুলি দিয়ে মানুষকে আহত নিহত করছে। তারা কি করতে চাইছে এবং সেটাই তারা সফল হবে কিনা সেই আলোচনাটা করতে চাই। প্রথম কথাটা হচ্ছে, এই নিষিদ্ধ করার মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা যে আন্দোলন প্রাথমিকভাবে শুরু করেছিল, যেটা এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কিন্তু প্রাথমিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে। আই রিপিট, শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে এবং একই সাথে জামায়াত শিবিরের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটা ফাঁদ পাতা হয়েছে, সেটাও সরকার কাজে লাগাতে চায় এবং ভবিষ্যতে আরো অনেক দলকে এর আওতায় নিয়ে আসবে, এই নিষিদ্ধের আওতায়, সে সময় তারা পথ খোলা রাখতে চায়। একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি। কেন বলছি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে? মানে বাংলাদেশের ইতিহাসে বা এই পাকিস্তান সহ এই পুরো ইতিহাসে 3 দিনে 4 দিনে অফিসিয়ালি 250-র বেশি মানুষ, অফিসিয়ালি আমাদের গুণা আছে, সংখ্যাটা অন্তত 1000 আমরা ধারণা করি। 250 যদি সেই সংখ্যার আশপাশে 3-4 দিনে মানুষ মারা যায়নি, নিজ দেশের নাগরিকের উপরে নির্বিচারে গুলি করার জন্য পুলিশ বিজিবি লেলিয়ে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, মারা গেছে। এখন জামায়াত শিবির নিষিদ্ধের মাধ্যমে সরকার এটা বলতে চায় এই আন্দোলন আসলে জামায়াত শিবিরের ছিল। দীর্ঘদিন থেকে এটা বলার চেষ্টা করা হয়েছে, আমাদের সামনে সেই আলাপ আনা হয়েছে, তৃতীয় পক্ষ শিবির দাবি আদায়ের পর থেকে রাস্তায় নাকি আর শিক্ষার্থী ছিল না। সরকারের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছেন, এমনকি আপিল বিভাগের রায় হওয়ার আগেই নাকি আর রাস্তায় শিক্ষার্থী ছিল না। সরকারের ভাষায় জামায়াত শিবির আর তাদের নিযুক্ত টোকাই। তো এই যদি হয়ে থাকে, তার মানে এই যে এত মানুষ নেমে আসলো, এত শিক্ষার্থী নেমে আসলো, যার বুকের রক্ত দিল, আহত হলো, চোখ হারালো, এখনো নির্যাতনের মুখে আছে, তাদেরকে তীব্রভাবে অপমান করা হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলনকারীরা এই ব্যাপারটা ধরতে পারছেন। এই কৃতিত্ব এই দেশের নাগরিকদের। এই দেশের নাগরিক হিসাবে জামায়াত শিবিরের কেউ যদি এই আন্দোলনে থেকে থাকেন, তারা থাকতে পারেন, তারা ভ্যালিড নাগরিক। তার সাথে মতাদর্শগত ভিন্নতা আপনার আমার থাকতে পারে, আমারই আছে, আমি বহুবার বলেছি, কিন্তু তার আন্দোলন করার, এই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার আছে। ছাত্র শিবির তো ছাত্র, ওরও তো কোটার প্রশ্নে আলাপ থাকতে পারে, ওর তো কোটার প্রশ্নে বক্তব্য থাকতে পারে, সো ওভাবে থাকতে পারে, কিন্তু এই আন্দোলন ওদের ছিল, এই অপমানটা করা হয়েছে। নাম্বার 2, আমি বলছি একটা ফাঁদ পাতা হচ্ছে। ফাঁদটা হচ্ছে এরকম যে এই নিষিদ্ধ করার পর জামায়াত শিবির তারা তাদের এইটার প্রতিবাদে সহিংস হয়ে উঠবে। তারা এই মুহূর্তেই চায় সরকার সহিংস হয়ে উঠবে। সহিংস হয়ে উঠলে তাদেরকে যেমন ক্র্যাকডাউন করবে, তার সাথে এই যে এক্সিস্টিং মাঠের আন্দোলন আছে, তখন এটাকে মিলিয়ে দেওয়াটা সহজ হবে যে এই যে দেখেন এই পুরোটা আসলে জামায়াত শিবিরের আন্দোলন, আগেও তাই ছিল। ফলে জামায়াত শিবির মাঠে নেমে যাবে, সহিংসতা শুরু করবে। সরকার চাইছে, সরকার সেই প্রভোগ করছে, এই ফাঁদ পেতেছে এবং তখন ক্র্যাকডাউন করবে। আমি বিশ্বাস করি এই ন্যূনতম বুদ্ধিটুকুও জামায়াত শিবির যারা করতেন, তাদের দল আজকে অফিসিয়ালি নেই। আমরা জানি যে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এটা তার নির্বাহী আদেশে করেছে, সন্ত্রাস দমন আইনের একটা ধারা 18-এর 1, সেটা দিয়ে করা যায়। আমরা বহুদিন বলছি জামায়াত শিবিরকে দিয়ে খেলা হয়েছে, এই কাজটা তারা আগে করতে পারতো। বারবার কোর্টের কথা বলেছে, মিথ্যাচার করেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকে, আমি আমার আগের ভিডিওটাতে দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, সেটা করলো অফিসিয়ালি, যেহেতু জামাত নেই,
তাদেরকে এই উস্কানিটা দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি এই পরিস্থিতিতে অন্তত যখন দেশ একটা গণ অভ্যুত্থানের মধ্যে ঢুকে গেছে, গণ আন্দোলনের মধ্যে ঢুকে গেছে, সেখানে নিজেরা তাদের এই দুঃখ ক্ষোভকে সামাল দিয়ে তারা সহিংস হয়ে উঠবেন না, তারা সেই প্রতিবাদে আর অন্তত সেই অর্থে প্রতিবাদেও নামবেন বলে আমি মনে করি না। এই ম্যাচুরিটিটা জামায়াত শিবির দেখাবে বলে আমি মোটামুটি নিশ্চিত, কারণ এরকম একটা হিস্ট্রি আছে। তাদের মতো একই ধরনের একটা রাজনৈতিক দল সংগঠন মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ থাকার পরও কি হয়েছিল আমরা জানি, তারা তাদের কাজ করে টিকে থাকতে পেরেছে খুব ভালোভাবেই। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে এবার জামায়াত শিবির ট্যাগ দিয়ে দিয়ে বহু মানুষকে হয়রানি করা হবে। এতদিন পর্যন্ত ট্যাগ দিয়ে আপনি স্টিগমাটাইজ করেছেন, তার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে সোশ্যালি এক ধরনের হ্যারাস করার চেষ্টা করেছেন। যদি এসব ট্যাগিং ইদানিং খায়টায় না মানুষ, তারপর আপনি এই চেষ্টাটা করেছেন, এবার কিন্তু তাদেরকে ফৌজদারি ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে পারেন। কারণ এতদিন পর্যন্ত জামায়াত শিবিরের বিরুদ্ধে যখন কোনো রকমের অ্যাকশন, ডিটেনশন এসব হয়েছে, তাতে তার আসলে অধিকার হরণ করা হচ্ছিল, মানে এটা নিশ্চিতভাবে। কারণ জামায়াত তার নিবন্ধন ছিল না, কিন্তু সে নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। এখন যেহেতু সে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং সন্ত্রাসের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হচ্ছে, এখন এই ট্যাগ কাউকে দিয়ে তার বিরুদ্ধে জাস্ট এই দলের সাথে আছে এটা দিয়ে সে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে। আমাদের নাগরিকদের এই সময় একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বহু মানুষ যারা জামাত শিবির করে না তাদেরকেও এটার আওতায় এনে দেওয়া হবে, তা তো আছেই, কিন্তু যারা জেনুইনলি জামাত শিবিরের নেতাকর্মী তাদের বিরুদ্ধে যে কোনো মানবাধিকার লঙ্ঘনমূলক পদক্ষেপ এই সরকার যখন নেবে, সেটার বিরুদ্ধে আমরা যেন সোচ্চার থাকি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমার সাথে দ্বিমত থাকা রাজনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে মানুষেরও ন্যায় বিচার বা ইনসাফ পাওয়ার অধিকার থাকে। সো আমরা ওই জায়গাটাও কিন্তু শোরগোল করব তাদের উপরে যে কোনো রকম অন্যায় অবিচার যদি হয়। সরকার আরেকটা চেষ্টা করবে আর কোনো দল বা সংগঠনকে এটার আওতায় এনে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা। কেউ কেউ মনে করছেন বিএনপিকে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপিকে শর্ট এবং মিড টার্মে এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই। বিএনপিকে নিষিদ্ধ করার চাইতে বরং বাকশাল গঠন করার মতো একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই সরকারের জন্য বেটার। বিএনপিকে করবেন, এই জন্য আমরা খেয়াল করব সাম্প্রতিক সময়ে যখন প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরাও এই আলাপ করেছে, তখন জামাতকে টার্গেট করে সন্ত্রাসী জঙ্গি বলেছে। বিএনপির সাথে আছে, কিন্তু বিএনপির সাথে এই টার্মটা ব্যবহার আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, আপনারা আবার হামলা করেছেন। সেই যাই হোক, আপনার কাছে কোনো ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এটাকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা অন্যায়, এটা থামান। যে বীরত্বের ইতিহাস, সেই বীরত্বের ইতিহাসে আজকের এই দিনটিতে একটি নতুন মাইল ফলক স্থাপিত হলো। অর্থাৎ আমাদের এই বাংলাদেশে মানে কমপ্লিট লকডাউন, কমপ্লিট শাটডাউন বা ঠিক কমপ্লিট কি বলবেন, কমপ্লিট হরতাল, হোয়াট এভার মেবি, পরিপূর্ণভাবে সমস্ত মানুষের মন, মস্তিষ্ক, দেহ এবং শক্তির যে পরাকাষ্ঠা, অস্ত্রহীন মানুষের শক্তির পরাকাষ্ঠা, এটি শাসক দলের বিরুদ্ধে এই সময়টিতে এই বাংলার জনগণ যা দেখালো, হাজার বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। এবং এই যে কমপ্লিট শাটডাউন, সব কিছু বন্ধ, সেই সব কিছু বন্ধের মধ্যে আমাদের স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা, মেয়েরা, তাদের সঙ্গে সাধারণ মেহনতি মানুষ, অভিভাবক, এমনকি শিশু, পথশিশু,
সকলে মিলে আজকের এই দিনটিতে যে ইতিহাস সৃষ্টি করলো। আমি এই ভিডিওটি করছি কমপ্লিট শাটডাউনের একদম সন্ধ্যা 7:30টার সময়। এখনও সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে এবং দেশের বেশিরভাগ এলাকা এই আমজনতা, ছাত্র জনতার নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনী, বিজেপি বাহিনী, ছাত্রলীগ এবং শাসক দলের অন্যান্য যারা সংগঠন, তারা কোনো অবস্থাতেই আজকে সারাদিনে কোথাও পেরে ওঠেনি। এবং এই দিনটি এমনভাবে সফল হবে এটি গতকাল রাত পর্যন্ত যারা ডেকেছিল তারাও ভাবতে পারেনি, সাধারণ জনগণ ভাবতে পারেনি, শাসক পক্ষ ভাবতে পারেনি। এবং এই আজকের দিনটিতে প্রতিটি ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন হয়েছে। উত্তরাতে পুলিশকে ধাওয়া দিয়েছে, মতিঝিলে হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আবার বিকেলবেলা বিশ্ববিদ্যালয়ে সবাই হুড়মুড় করে ঢুকে পড়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, মানে কি বলবো, যে ইতিহাস রচিত হয়েছে, 52-র ইতিহাস, 71-এর ইতিহাস আজকের দিনের এই উজ্জ্বলতার কাছে, বাঙালির বীরত্বের কাছে এটি কি ম্লান হলো সমপর্যায়ে, না আরও এটি অতীতের যে কোনো সংগ্রামের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ইতিহাস অনাগত দিনে লেখা হবে, অর্থাৎ আগামী দিনে লেখা হবে। যা বলছিলাম, এই দিনটিতে যা ঘটেছে এমন আশ্চর্য ঘটনা আমরা কখনো দেখিনি। পুলিশ কোথাও পিছু হটেছে, কোথাও গণপিটুনি খেয়েছে, কোথাও আহত হয়েছে বা তারও চেয়েও মারাত্মক কিছু ঘটনা ঘটেছে। হলিউড সিনেমাতে, বলিউড সিনেমাতে যে ধরনের দৃশ্য আমরা দেখি, ঠিক অনুরূপ দৃশ্য আমরা এই ঢাকা শহরে দেখেছি। বিরাট একটা পুলিশের দঙ্গল গ্রুপ অত্যাচার করতে 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 একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়, ঢুকে সেখানে গিয়ে কট অফ হয়ে যায়, আটকে পড়ে যায়। হয়তো গোলাবারুদ শেষ, হয়তো লাঠি শেষ, হয়তো সম্মুখ যে যুদ্ধ সেই যুদ্ধে তারা পরাজিত হয়ে এরপরে তারা আশ্রয় নেয় সে বিশ্ববিদ্যালয়ের একটা জায়গাতে, এবং সেখান থেকে টেলিফোন করে হেলিকপ্টারের মাধ্যমে তারা, অর্থাৎ পুলিশের হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করা হয়। এবং সেই গ্রুপের নেতৃত্বে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন বলে অনেকে বলাবলি করছে, মানে কি মূলধারার গণমাধ্যম, নাগরিক টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল 24 এরকম প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে, এবং এটি টক অফ দ্য কান্ট্রি। এর বাইরে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি, তারা বরিশালে যে অপদস্থের শিকার হয়েছে, পুলিশ যে অপদস্থের শিকার হয়েছে, বিক্ষুব্ধ জনতা যেভাবে রাস্তায় নেমেছে, আমি বেশ কয়েকবার রাস্তায় নেমেছি আজকে দৃশ্য দেখার জন্য, এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য। অফিসে এসেছি, অফিস থেকে টেলিভিশনে গিয়েছি, চ্যানেল আইতে গিয়েছি টকশো করার জন্য, আবার সেখান থেকে ফিরে এসেছি, তারপর এই পল্টনী এলাকাতে হেঁটেছি। উদিসির ছেলেমেয়েরা, শিল্পীরা গান গাচ্ছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা টোকায়, তারা ক্যান ভরে ভরে পানি এনে রাস্তায় দাঁড়িয়ে আছে যদি কোনো আন্দোলনকারী ভাই বা বোনের এই পানি দরকার হয়। পুলিশ যদি টিয়ার শেল মারে তাহলে চোখে মুখে পানি দিতে হবে, এই জন্য পানির জার, বোতল, বড় বড় পানির বোতল নিয়ে 5 বছর, 6 বছর, 7 বছরের শিশুরা রাস্তায় দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন যে মুক্তিযুদ্ধ কাকে বলে, স্বাধীনতার যুদ্ধ কাকে বলে, অধিকার আদায়ের যুদ্ধ কাকে বলে। এই যুদ্ধে শাসক দল আওয়ামী লীগের সমস্ত দম্ভ তছনছ হয়ে গিয়েছে, অহমিকা মাটির সঙ্গে মিশে গিয়েছে, ভয় এবং আতঙ্ক তাদেরকে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরেছে। এই 2 দিন আগে তারা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে ওরা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এসব অকথ্য ভাষায় যেখানে গালাগাল দিয়েছে 3 দিনের মাথায়, এখন আনকন্ডিশনাল একেবারে নাকে খত দিয়ে তাদের সঙ্গে বৈঠক করার জন্য 2 জন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। কোথায় বৈঠক করবেন? মনে আছে সেই বিখ্যাত শাহ মোয়াজ্জেম সাহেবের কথা, যখন তার কাছে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল এরশাদ জামানাতে, তিনি বলছিলেন কোথায় বৈঠক হবে, 0 পয়েন্টে না গুলিস্তানে। এখন আইনমন্ত্রীর সঙ্গে কোথায় বৈঠক হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, জাহাঙ্গীরনগর বন্ধ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছেলেমেয়েরা কেউ হলে নেই, অনেক নেতারা হাসপাতালে, অনেকে ভর্তি, অনেকে নিহত, এই কোটা আন্দোলনের অনেকে নিহত হয়েছেন। বৈঠক আপনি কার সাথে করবেন? কোন রক্তের উপর দিয়ে, কোন শর্তে কারা বৈঠক করতে যাবে আপনাদের সঙ্গে? এই সাহস এই মুহূর্তে কাদের আছে? এই ক্ষমতা, এই হিম্মত এই মুহূর্তে কাদের আছে আপনাদের সঙ্গে বৈঠক করার? আর এখন যে আন্দোলনটি, সেটি কি কেবলই মাত্র এই কোটা সংস্কারের মধ্যে রয়ে গেছে? না, রক্তের বিচার চাই, আমার সন্তানের, আমার ভাইয়ের যে জীবন গেল তার বিচার চাই, আমার রাষ্ট্রের যে সহায় সম্পত্তি নষ্ট হলে বিচার চাই, এবং আমাকে অপমান করা হয়েছে, আমার দেশের জনগণকে অপমান করা হয়েছে,
রাজনীতির নামে অপরাজনীতি চালু করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমরা যাদেরকে ক্ষমতা দেইনি তারা নিজেরা নিজেদের ক্ষমতাকে শক্তিশালী ক্ষমতার প্রতিভূ বানিয়ে আমাদের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছে। সেই বিচার করবে কে? সেই বিষয়ে আলোচনা কে করবে? এই যে জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জটিল পরিস্থিতি বিএনপি করেনি, জামাত করেনি। এটি কেবলই মাত্র ছাত্রদের একটি অনুষ্ঠান ছিল, ছাত্রদের একটি আন্দোলন ছিল, চাহিদা ছিল। তো সেটি যখন এমন একটা অবস্থায় চলে গেল, আমাদের সন্তানেরা আরতি জানালো সকল সাধারণ মানুষের কাছে, নেমে আসুন। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা বিএনপি জামাত কোনো কিছু চিনি না, আওয়ামী লীগও চিনি না। আমাদের এই আন্দোলনে যারা সমবেতী তারা সবাই রাজপথে নামুন। সবাই রাজপথে নেমে গেছে। এখন আপনি কি বিএনপির সঙ্গে বসবেন, হেফাজতের সঙ্গে বসবেন, চরমনের সঙ্গে বসবেন, ছাত্রদের সঙ্গে বসবেন, নাকি কার সঙ্গে বসবেন? এখন তো কেবলই মাত্র ছাত্রদের দাবি নয়, আর অনেকের দাবি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবির সেই পরিমাণটা অনেক অনেক বেশি। ফলে এই যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউন ইতিহাস আজকের দিনে তৈরি করলো, এবং আজকের দিনে যে সকল ঘটনা একটার পর একটা পরম্পরায় ঘটল, এই দায় অ্যাবসলিউটলি এই বর্তমান রেজিমের উপর, এবং তাদেরকে সেই দায়িত্ব নিয়ে আজকের দিনের যত অপরাধ সে অপরাধের শাস্তি তাদেরকে পেতে হবে। এই দায় না মিটিয়ে তারা যেতে পারবে না, এবং সেটা কিভাবে হবে আমরা কেউ জানি না। অতীতে এরকম যখন একটা পরিস্থিতি হয়, যখন সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যায় পড়ে, তখন সেখানে নিষ্পত্তি বলতে একেবারে একটি গ্রুপ ধ্বংস হয়ে যায়, তার উপর একটি নতুন শস্য, নতুন বৃক্ষ, নতুন ফসল সেখানে রোপিত হয়। তো কাজেই যে পাপ, যে অপরাধ, যে অন্যায়, যে জুলুম এই জমিনে চলেছে, আগে সেইগুলোর সমাপ্তি হতে হবে। তারপর ওখান থেকে নতুন চারা গজাবে, নতুন ফুল, নতুন ফল মানে সেখান থেকে বের হয়ে আসবে, এবং বাংলার জনগণ সেটাই ভোগ করবে। পুরো পরিস্থিতি নিয়তির হাতে চলে গেছে। মানুষ এখন আর ইচ্ছে করলেও এইটার সমস্যার সমাধান করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।